হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা নেট সেটের সিলেবাস ইউনিট 7 প্রবন্ধ রম্য রচনা আত্মজীবনী ও সাময়িক পত্র এই পাঠের অন্নদা শঙ্কর রায়ের ভারতীয় সংস্কৃতির স্বরূপ এই প্রবন্ধটি। তো এই প্রবন্ধটি একদম ভেতরে কি বলতে চাইছে সেই ডিটেলসটি অন্নদা শঙ্কর রায় কি বলেছেন প্রবন্ধে সেটি আমরা আজকের ক্লাসে বুঝে নেব। তো চলো শুরু করা যাক। প্রবন্ধের নাম ভারতীয় সংস্কৃতির স্বরূপ, অর্থাৎ প্রাবন্ধিক বলছেন ভারতীয় সংস্কৃতির রূপ কিরকম ছিল এবং এখন কিরকম আছে। তো উনি প্রায় 40-50 বছর আগের কথা দিয়ে প্রবন্ধটি শুরু করছেন। উনি বলছেন যে ভারতীয় সংস্কৃতি 40-50 বছর আগে ত্রিধা বিভক্ত ছিল। তো 40-50 বছর আগে বলতে এই প্রবন্ধটি রচনা হচ্ছে প্রকাশ হচ্ছে 1955 সালে। আমরা কিছু ইনফরমেশনের পাশাপাশি জেনে নেব। তো 1955 সালের প্রায় 40-50 বছর আগে যদি আমরা যাই, মোটামুটি 1900 সাল, অর্থাৎ তখন কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ রাজত্বকাল চলছে। তো সেই সময় প্রেক্ষাপটে প্রাবন্ধিক বলছেন ভারতীয় সংস্কৃতি ত্রিধা বিভক্ত। এক হচ্ছে প্রাচীন আর্য বা হিন্দু, অর্থাৎ হিন্দু আছে এদেশে, মধ্যযুগ মুসলিম বা সারাসিন, অর্থাৎ মুসলিম আছে এদেশে, এবং আধুনিক ব্রিটিশ বা ইউরোপ, অর্থাৎ ব্রিটিশ রাজত্বকাল চলছে। তথাকথিত ভাবেই আমাদের ব্রিটিশ বা ইংরেজরা আছে এদেশে। এবং এই তিনটি ধারাকে তিনটি নদীর সাথে উনি তুলনা করছেন, হিন্দুকে গঙ্গার সাথে, মুসলিমকে যমুনার সাথে এবং সরস্বতীকে ব্রিটিশদের সাথে তুলনা করছেন। এবং এই তিনটি ধারার মিলনস্থল ভারতবর্ষকে উনি বলছেন ত্রিবেণী সঙ্গম। ঠিক আছে, কিন্তু দেখা গেল পরবর্তীতে আস্তে আস্তে পরিবর্তন এলো। এই ভারতীয় ত্রিবেণী সঙ্গম একে একে পরিবর্তন এলো। প্রথমে এলো গান্ধীজির হাত ধরে। কিভাবে? গান্ধীজি এসে বললেন সরস্বতীকে বাদ দাও, অর্থাৎ ব্রিটিশ রাজত্বকালের অবসান ঘটাও। ব্রিটিশ রাজত্বকালের অবসান তো ঘটলো, পাশাপাশি কি ঘটলো, ব্রিটিশদের সাথে সাথে, ব্রিটিশ রাজত্বকালের সাথে সাথে ব্রিটিশদের যা কিছু ইংরাজি ভাষা বলো বা আর যা কিছু তারা ভালো যে কাজগুলো করেছিল সেগুলোরও কিন্তু অবসান ঘটতে শুরু করলো। এই প্রসঙ্গে রামমোহন রায় থেকে রবীন্দ্রনাথের নাম পর্যন্ত আসছে। এনারা বলছেন যে আমরা তাদের ভালো অংশটুকু কিন্তু গ্রহণ করতে পারি। ফলত আমরা কি করলাম, রবীন্দ্রনাথ, রামমোহন এনাদের প্রত্যেককে দাস মানসিকতায় দাগি করলাম। দেখো, আমি বোঝানোর সাথে সাথে কিন্তু ইনফরমেশন গুলোও বলছি। নেট সেটের ক্ষেত্রে কিন্তু এগুলো ইনফরমেশন খুবই জরুরি, যে রামমোহন রায়ের কথা কোন প্রসঙ্গে আসছেন বা রবীন্দ্রনাথের কথা এই প্রবন্ধে আছে কিনা, এগুলো কিন্তু পাশাপাশি একটু মনে রাখবে। যাই হোক, বাদ পড়লো ভারতীয় সংস্কৃতি থেকে আধুনিক ব্রিটিশ বা ইউরোপিয়ানরা। এরপরে কি হলো, এরপর বাঁধলো হিন্দু মুসলিম দাঙ্গা। এবার হিন্দু মুসলিম দাঙ্গার ফলে কি হলো, মুসলিমরা বলল যে মুসলিম সংস্কৃতি হলো হিন্দু বর্জিত এবং হিন্দু সংস্কৃতি হয়ে গেল মুসলিম বর্জিত। ফলত দুটি ধারায় কিন্তু ভারতীয় সংস্কৃতি আবারও বিভক্ত হয়ে গেল। বেশ কিছু মুসলিম দেশ গঠিত হলো, ইরাক, ইরান এগুলি মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে আমরা জানি, এবং পাকিস্তান গঠিত হলো। পাকিস্তান গঠিত হওয়ার পরপরই মনে করা হলো যে হিন্দুস্থানও গঠিত হবে, কিন্তু দেখা গেল যে ইংরেজির পরিবর্তে শিখতে হচ্ছে হিন্দি ভাষা। যখন ইংরেজির পরিবর্তে হিন্দি ভাষা শিখতে হবে বলে সকলে দেখলো, তখন গিয়ে প্রত্যেকের মাথায় টনক নড়লো। তখন তারা ভাবলো কি, যে ইংরেজি আমলটা যতটাই খারাপ হোক, তাদের ইংরাজি শিক্ষাটা কিন্তু খারাপ নয়। ফলত ইংরাজি শিক্ষাটাকে কিন্তু আপন করে নেওয়া হলো। প্রসঙ্গক্রমে কার কার নাম এলো ইংরাজি শিক্ষা প্রসঙ্গে? দেখো, তিনজনের নাম আমরা মনে রাখবো। কি কি? শশধর, হাক্সলি এবং গুজ। ইনফরমেশন এগুলো মনে রাখবে, এই তিনজনের নাম এলো। তাহলে এই পর্যন্ত গেল একটা পার্ট। এবার আমরা সেকেন্ড পার্ট দেখব। দেখো,
ধরা যাক আমাদের ভারতীয় সংস্কৃতি হাজার বছরের মিশ্র সংস্কৃতি। হাজার বছর বলতে ব্রিটিশরা রাজত্ব করেছিল প্রায় 200 বছর এবং মুসলিম রাজত্বকাল প্রায় 1000 বছর। তো দুটো মিলিয়ে আমরা 1000 বছর ধরে নিই। তো এই 1000 বছরেরই কি শুধুমাত্র মিশ্র সংস্কৃতি আমাদের ভারতবর্ষ, নাকি তার আগেও বারে বারে ভারতে বিভিন্ন জাতির আগমন ঘটেছে এবং যার ফলে ভারতবর্ষ কিন্তু মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছে? কিরকম? একেবারে শুরু থেকেই যদি আমরা দেখি, একে একে আগমন ঘটেছে আর্য, দ্রাবিড়, মঙ্গল, কোল, এদের আগমন যেমন ঘটেছে, পরবর্তীতে শক, হুন, মোগল, পাঠান এদেরও আগমন ঘটেছে। পরবর্তীতে আরো দেখছি আমরা বৈদিক সংস্কৃতির সাথে বৌদ্ধ সংস্কৃতি মিশছে, স্বরদর্শনের সাথে স্বরসঙ্গতি মিশছে, আস্তিক্যের সাথে নাস্তিক্য মিশছে। এরকম ভাবে বিভিন্ন সময়ে সহস্র সহস্র বৎসরের বিবর্তনে গড়ে উঠেছে কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতি। তাই যদি আমরা এই ভারতীয় সংস্কৃতি থেকে প্রতিটি আলাদা আলাদা সংস্কৃতিকে যদি আমরা বাদ দিতে চাই, তাহলে এই ভারতীয় সংস্কৃতি বা শুধুমাত্র সমস্তকে বাদ দিয়ে যদি আমরা শুধুমাত্র গঙ্গাকে রাখতে চাই, তাহলে শুধুমাত্র গঙ্গা তার বিশুদ্ধতা নিয়ে কালগর্ভে বিলীন হয়ে যাবে। তাই অন্নদাশঙ্কর রায় বলছেন, এই গঙ্গাকে আমরা প্রাচীন আর্য বা হিন্দু ধরে নিয়ে এর পাশে একে একে বিভিন্ন গোষ্ঠীর আগমন বা বিভিন্ন জাতির আগমনকে পলিমাটির এক একটা স্তর ধরতে পারি। গঙ্গার পাড়ে এক একটি জাতির আগমনে এক একটি পলিমাটির স্তর জমেছে এবং এই স্তরের উপরে আমাদেরকে নতুন ফসল ফলাতে হবে। আমাদেরকে এই পলিমাটির উপরে নতুন ফসল ফলাতে হবে, এই পলিমাটিকে বাদ দিলে চলবে না। তাই প্রাবন্ধিক বলছেন কি, একটি লাইন আমরা মনে রাখবো, ভাঙনের কথা আমরা মনে পুষে রাখবো না, পলিমাটির উপর নতুন ফসল ফলাবো। তাই এই ত্রিবেণী সঙ্গম আমাদের তখন টিকে থাকবে। এটা গেল সেকেন্ড পার্ট। থার্ড পার্টে আমরা দেখব প্রাবন্ধিক কি বলছেন, যে আমি আরো একটি ধারাকে এই ত্রিবেণী সঙ্গমে যুক্ত করতে চাই। কোন ধারা? হলো লোক সংস্কৃতির ধারা। উনি বলছেন এই লোক সংস্কৃতির ইতিহাস কিন্তু আমরা জানি না, কিন্তু এই প্রতিটি সংস্কৃতি, প্রাচীন আর্য বলো, মধ্যযুগীয় মুসলিম বলো বা আধুনিক ব্রিটিশ বলো, প্রতিটি সংস্কৃতির বা আমাদের গঙ্গা, যমুনা, সরস্বতী, প্রতিটি সংস্কৃতির ইতিহাস লুকিয়ে আছে এই লোক সংস্কৃতির মধ্যে। কারণ আমরা লোক সংস্কৃতির উপাদান যদি দেখি, এক একটি ছড়া যার বয়সের গাছ পাথর নেই। যে গান, লোক সংস্কৃতির যে গান, সেই গান কোথা থেকে উদ্ভূত হয়েছে আমরা কিন্তু জানি না। উনি বলছেন যদি আমরা একজন রাখালকে, যে মেঠো বাঁশি বাজায়, সেই রাখালকে যদি আমরা স্টেজে গিয়ে বলি সেই মেঠো বাঁশি বাজাতে, সে কিন্তু বাজাতে পারবে না। বা যদি একজন মাঝি, যিনি মাছ ধরার সাথে সাথে আপন খেয়ালে ভাটিয়ালি গেয়ে বেড়ান, তাকে কিন্তু হঠাৎ করে স্টেজে উঠে সেই গান করতে বললে তিনি পারবেন না। তো আমাদের এই প্রতিটি সংস্কৃতির শিকড় লুকিয়ে আছে এই লোক সংস্কৃতির মধ্যে। তাই এই লোক সংস্কৃতিকে আমাদের অবশ্যই জানতে হবে। এবং এই তিনটি ধারার সাথে উনি এই লোক সংস্কৃতির একটি ধারাকে যুক্ত করলেন, যাকে উনি নাম দিলেন কি, ফল্গু ধারা। এবং এই চারটি ধারা বা এই চারটি অঙ্গ নিয়েই ভারতীয় সংস্কৃতিকে উনি বললেন কি, এই সংস্কৃতির চতুরঙ্গ। এবং আমাদের ভারতীয় সংস্কৃতির স্বরূপ জানতে হলে তিনটি ক্লাস নয়, চারটি ক্লাস অতিক্রম করতে হবে আমাদের। কি কি? প্রাচীন আর্য বা হিন্দু এই সংস্কৃতির বা বৌদ্ধ বা বৈদিক সংস্কৃতির ইন্টার ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক, মধ্যযুগীয় মুসলিম বা সারাসিন এই সংস্কৃতির, মধ্যযুগীয় মুসলিম সংস্কৃতির ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএস, আধুনিক ব্রিটিশ বা ইউরোপ ব্রিটিশ সংস্কৃতির বিএ এবং লোক সংস্কৃতির এমএ। এই চারটি ধারাকে বা এই চারটি ক্লাস যদি আমরা অতিক্রম করতে পারি, তাহলেই আমরা ভারতীয় সংস্কৃতির স্বরূপ জানতে পারব। আর এই হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতির স্বরূপ। এটাই প্রাবন্ধিক ভারতীয় সংস্কৃতির স্বরূপ প্রবন্ধে বলতে চেয়েছেন। তো এই ছিল আজকের আলোচনা। নেক্সট যেদিন আমরা নেট সেট বিষয়ে ভারতীয় সংস্কৃতির স্বরূপ আলোচনা করব, সেদিন আমরা ইনফরমেশন এবং তার উপরে বেস করে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই ধরনের
প্রতিটি বিষয়ের উপরে ছোট ছোট বোঝানোর যে আমরা কিভাবে প্রবন্ধগুলো মনে রাখবো, এই ধরনের ভিডিওগুলো যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো।